আমি তরুণ ঘোষ। বাংলাদেশে তো একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল। এবার বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার পরিস্থিতিটা আপনাদের জানাবো। প্রথমে ভারতের পরিস্থিতিটা একটু জানাই। সার্জিও গোর তার সঙ্গে মিটিং হওয়ার পর দীনেশ ত্রিবেদী একদম ফিরে তিনি সামান্য খাওয়া দাওয়া করে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। গতকাল রাতে আমাদের এখানে একটা কিচেন ক্যাবিনেট বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, অজিত দোভাল আর আমাদের দীনেশ ত্রিবেদী প্রত্যেকেই উপস্থিত ছিলেন। আর নির্মলা সীতারামন তিনিও ফিনান্স মিনিস্টার, তিনিও আছেন এর মধ্যে। তো সেখানে দীনেশ ত্রিবেদী পুরো বাংলাদেশে মানে এর বৈঠকটা, সার্জিও গোরের সঙ্গে বৈঠকটা মর্মার্থ পুরোটা তুলে ধরেন। এবং সেখানে তিনি একটা কথা বলেন যে এই যে ব্রিক্স সম্মেলন হচ্ছে, তাতে যে আমরা যে চিঠিটা পাঠিয়েছি সেখানে নাকি আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করিনি বলে ওরা একটা খুঁত ধরে বসে আছে। তখন অমিত শাহ বলেন যে ভারতের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং যে শুভেচ্ছা পত্রটি পাঠিয়েছিলেন এবং শোকবার্তা পাঠিয়েছিলেন, তার কি ধন্যবাদ সূচক একটা পত্র বাংলাদেশ থেকে এসছে? এই সৌজন্যতা বোধ না বাংলাদেশের প্রধানমন্ত্রীর আছে, না বাংলাদেশের যারা নেতা আছে এখন ক্ষমতায় তাদের আছে। এখন ভারতকে যদি কেউ দুর্বল মনে করে তাহলে ভুল করবে। ভারতের সহনশীলতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। आप जो दिखाएगा मैं उसको उन्हीं के भाषा में जवाब दूंगा। মানে যে যেরকম দেখাবে আমি সেই ভাষাতেই জবাব দেব। তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার নামটা উল্লেখ করেননি। কারণ তুমি তো আমাকে সৌজন্য দেখাওনি, আমি কেন বারবার সৌজন্য দেখাতে যাব? এরপরের ব্রেকিং নিউজটা হলো, এরপরে যা কথাবার্তা হয়েছে আমি সব জানতে পারিনি। এরপরে যে ব্রেকিং নিউজটা হলো, আজকে সকালবেলা দীনেশ ত্রিবেদী সোজা চলে যান শেখ হাসিনার কাছে। মোদিজি মানে নির্দেশেই গিয়ে সেখানে তিনি পুরো অবস্থাটার ব্যাখ্যা করেন এবং 40 মিনিট ধরে তাদের মধ্যে কথাবার্তা হয়। খুঁটিনাটি প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে শেখ হাসিনা জেনেছেন কারা কারা বৈঠকে এসেছিল, বৈঠকটা বাতিল হলো কেন, মানে এই এটা মানে আমরা নৈশভোজ বাতিল হলো কেন, তারেক রহমানের সরকারের এখন কি অবস্থা, তারা কোনো বিবৃতি দিচ্ছে কিনা, এই নিয়ে নানান প্রশ্ন করেছেন। মিটিংটা চললে 40 মিনিট, অর্থাৎ যে ঘটনাবলী বাংলাদেশে ঘটে গেল সেটার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কিন্তু চলে গেছে শেখ হাসিনার কাছে। উল্টো দিকে সার্জিও গোর তিনি দিল্লি ফিরে এসছেন। এখন দিল্লি ফিরে আসার পর যিনি কথায় কথায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টকে ফোন করেন, এত বড় একটা ঘটনা হওয়ার পর তিনি কি প্রেসিডেন্টকে জানাননি? নিশ্চয়ই জানিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প তিনি তার হিসেবে চলছেন যে চীনকে দূরে রাখতে গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক করতেই হবে, না হলে পরে আমাদের পরে মুশকিল আছে। ভারত যদি চীনের দিকে ঘেঁষে যায় তাহলে ইন্দো প্যাসিফিকে
আমরা ঝামেলায় পড়ে যাব এবং এই ব্রিক্স গঠনের যে প্রচেষ্টা, ডলারাইজেশন, সেটাতে আরো এক ধাপ ওরা এগিয়ে যাবে। ফলে চীনের থেকে ভারতকে আলাদা করতে গেলে ভারতের যে দাবি, সেই দাবিটাকে কিন্তু মান্যতা দিতে হবে। এবার সময় এসে গেছে আমাদের গুটিয়ে নেওয়ার পালা, বাংলাদেশ থেকে ব্যাগপত্র গুটিয়ে নেওয়ার পালা। শেখ হাসিনাকে আমরা ঢুকিয়ে দেব, তারপর শেখ হাসিনা ওখানে বুঝে নেবেন কি করবেন না করবেন, আমরা তীক্ষ্ণ নজরটা রাখবো, এইটুকু আমাদের কর্তব্য। অর্থাৎ শেখ হাসিনার ফেরাটা এবার নিশ্চিত হয়ে গেল, অন্তত ট্রাম্পের কথাতে। এখন এই কথাটা আমরা জানলাম কি করে? এই কথাটা স্বয়ং সার্জিও গোর তিনি জানিয়েছেন আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। ডক্টর জয়শঙ্কর মারফত এই খবরটাই ছড়িয়ে গেছে। তিনি কোনো প্রেস কনফারেন্স করেননি, বলে না খবর ছড়িয়ে যায়, খবর থাকে না, চাপা থাকে না। এবার আসি উল্টো দিকে বাংলাদেশের কথা। সার্জিও গোর ফিরে যাওয়ার পর এখন থরহরি কম্প লেগে গেছে। মানে কে কোথায় কি বলবে না বলবে ঠিক করতে পারছে না। জামাত এবং এনসিপি তারা বিএনপিকে দোষারোপ করছে, যেটা এটা চক্রান্ত। যদি আমাদের এভাবে অপমান করা হতো তাহলে পরে আমাদের আগেই বলে দিত, আমরা যেতাম না নৈশ বোঝে। খলিলুর রহমান আমাদের সঙ্গে চক্রান্ত করেছে ভারতের নির্দেশে, সবকিছু ভারতের নির্দেশে হচ্ছে আর কি। কিন্তু তারেক রহমানের সরকারের পক্ষে যিনি সব ব্যাপারে পটার পটার করেন, এই সালাউদ্দিন সাহেব, তিনি অন্তত এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। এখন আপনাদের আমি দুটো ছবি দেখাবো। দুটো ছবি, বলে না ছবি অনেক কথা বলে দেয়। দুটো ছবি, প্রথমটা দেখুন, দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক শেষে যে মিটিংটা হয় বা বৈঠকের আগে যে মিটিংটা হয়, সেই মিটিংয়ে আপনার চেহারা দেখুন, দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। সার্জিও গোর রিল্যাক্সড এবং অত্যন্ত বন্ধুত্ব সুলভ একটা হাসি আসছেন, দীনেশ ত্রিবেদীও তাই। এই ছবিটা বলে দিচ্ছে যে এনাদের মধ্যে কতটা সুন্দর আলাপ হয়েছে। আমার মনে হয় ছবিটা বৈঠকের পরেই তোলা। উল্টো দিকে আমি আর একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা হচ্ছে তারেক রহমানের সঙ্গে মিটিং এর পর সার্জিও গোরের সঙ্গে তোলা ছবিটায় আপনি দেখুন সার্জিও গোরের মুখটা এবং তারেক রহমানের মুখটা। তারেক রহমানের দেতো হাসি হাসছেন বটে, কিন্তু সার্জিও গোরের মুখটা থমথমে। অর্থাৎ তিনি যে একেবারেই সন্তুষ্ট নন, এই ছবি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে। ছবি কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। এদিকে আমাদের রণদীপ জয়সওয়াল, তার একটা ফটো কার্ড আমি জুড়ে দিচ্ছি, সেখানে দেখুন তিনি কি বলছেন। আবার আমাদের যিনি অজিত দোভাল আছেন এনএসএ, অজিত দোভাল কিন্তু আবার এটা কথা বলেছেন। আমি সেটারও ফটো কার্ড আপনাদের আমি দিয়ে দিচ্ছি। দেখুন, তার নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে কোনো রকম আপোষ ভারত করবে না, এই ধরনের একটা কথা তিনি বলেছেন। সরকার যে ভয়ে কাঁপছে তার একটা
ছোট ভিডিও আমি কর্নারে চালিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে ভেতরে ভয় কতটা ঢুকেছে, অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসছে এই ভয়টা কতটা ঢুকেছে। ভিডিওটা দেখুন, আমি চুপ করে পাশে বসে থাকবো। যদি এই সরকার ব্যর্থ হয়, মনে রাখবেন বাংলাদেশে কেউ বাস করতে পারবেন না, কেউ বাস করতে পারবেন না। এর চেয়ে সিনসিয়ার গভর্নমেন্ট, এর চেয়ে সিনসিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে না, ছিল না। আর এইবারে কমিটমেন্ট যদি আমরা ফেল করি জুলাই অভ্যুত্থানের পরে, মনে রাখবেন আমরা শেষ হব না, আপনারাও শেষ হবেন। কেউ কারো বাড়িতে থাকবেন না, ডিউটিতে থাকবেন না, কারণ সবার আমল নামা সবাই জানতেছে কে কি আমরা করতেছি। আমি খুব ভদ্রোচিত ভাষায় বলে গেলাম, অত্যন্ত আবেগ অনুরোধ নিয়ে আপনাদেরকে বলে গেলাম। এবার সব থেকে বড় মুশকিলে পড়েছেন আমাদের জামায়াত ইসলামের আমির এবং এই এনসিপির ছোকরাগুলো। কারণ এই যে বলছেন আমাদের সকলের আমলনামা সবার কাছে আছে, আমলনামা কার কাছে থাকবে? আমলনামা আছে আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ ফিরলে পরে, ফেরাটা এখন শুধু সময়ের অপেক্ষা। আওয়ামী লীগ ফিরলে পরে ফুল প্রসাদ আচ্ছা করে তো চড়াবে, সে তো বুঝতেই পারছে। এখন আওয়ামী লীগের নেতাদের ভারতবর্ষে ঠাঁই হয়েছিল, এদের ঠাঁই কোথায় হবে সেই নিয়ে এরা এখন খুব চিন্তিত। এখন জাহাজে করে পালাবে না নৌকায় করে পালাবে সেটা হচ্ছে পরের ব্যাপার। আমি যে আপনাদের বলেছিলাম না সেপ্টেম্বর, আমি কোনো গণৎকার হিসেবে আমি বলিনি। আমি পারিপার্শ্বিক অবস্থা এবং লোকের সঙ্গে কথাবার্তা বলে আমি যেটুকু আন্দাজ করেছিলাম তাতেই আমি বলেছিলাম যে সেপ্টেম্বর, খুব বেশি দেরি হলে। তারপরে আবার একটা ভিডিওতে বলেছিলাম সেপ্টেম্বরও হয়তো লাগবে না, তার আগেই ফিরে যাবেন শেখ হাসিনা। এবার ট্রাম্পের ব্যাপারটা কি? ট্রাম্প বুঝে গেছে যে এখানে ভারতকে আমার কাছে রাখতে হবে, বাংলাদেশ যাই ভাঁড়বে, শেখ হাসিনাকে ঢুকিয়ে দাও, আমরা ওপর দিকে নজর রাখবো, আর ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে চলবো যাতে চীনকে দূরে রাখা যায়। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, জবাবটা আপনারা দেবেন। এই যে 12-13 সেপ্টেম্বর সেটা নিয়ে এত ধুয়ো তুলছেন যে প্রধানমন্ত্রী হিসেবে জানানো হয়নি, অমুক হয়নি, তমুক হয়নি, উনি না এসে দেখান। তারেক রহমান ভারতবর্ষে 12-13 সেপ্টেম্বর ব্রিক্সের যে মিটিং আছে সেই মিটিং অ্যাটেন্ড না করে দেখান। এটা আমারও চ্যালেঞ্জ রইল। যদি আসেন তাহলে ভালো, আর যদি না আসেন তাহলে আরো ভালো। কোনোটাতেই ভারতবর্ষের কোনো অসুবিধে নেই। ভারতবর্ষ তার নিজস্ব গতিতে চলবে এবং ভারতবর্ষ সহনশীল বলে আপনারা যাচ্ছে তাই বলে যাবেন, সহ্যের একটা সীমা আছে, সেই সীমা আপনারা অতিক্রম করে গেছেন। এইবার বলে না ঝি মেরে বউকে শেখানো, এটাই হবে। বাংলাদেশকে আক্রমণ করলে বাংলাদেশ ছাতু হয়ে যাবে, বাংলাদেশকে আক্রমণ করে লাভ নেই, কারণ আবার ঘুরতে হবে ভারতকেই, কেউ টাকা দেবে না। ভারত এই মুহূর্তে চাইছে না, আর ভারতের ভেতরে এখন ইন্টারনাল এত সমস্যা রয়েছে, ওই ঝামেলা ভারত এখন জড়াবে না। কাঁটা দিয়ে কাঁটা তোলা হচ্ছে সব থেকে ভালো, তাই উপযুক্ত পথটাই ভারত ধরেছে। এবার আপনারা অপেক্ষা করুন, এই আগস্টের মধ্যে, আমি আজকে আগাম ঘোষণা করে দিলাম, লিখে রেখে দিন, এই আগস্টের মধ্যে তারেক রহমান সরকার গদি উল্টাবে। এখন তিনি লন্ডন পালাবেন না কোথায় যাবেন সেটা তিনিই ঠিক করবেন। আর জামাত আর এনসিপি তাদের কি হবে ঈশ্বরই জানে।
সবাই ভালো থাকবে। এখন এতদিন ধরে আপনার ইউনূস সরকার, তারপরে যারা আছে তারা বলল যে শেখ হাসিনাকে ফেরত দাও, শেখ হাসিনা কেন আসছে না। এখন বঙ্গবন্ধু কন্যা যখন বললেন যে আমি দেশে ফিরবো, এবং তিনি বললেন যে আমার বিরুদ্ধে আমার অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং আমি জানি যে আমাকে কারাগারে যেতে হবে কিংবা আমাকে ফাঁসিতেও ঝুলিয়ে দিতে পারে, এটা জানার পরেও কিন্তু তিনি বলেছেন যে তিনি আসবেন। তাহলে পরে এটাকে উনার উনার যে দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দীর পলিটিক্যাল ক্যারিয়ার, সেটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে পরে তো বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। তিনি ফিরবেন, তিনি ডিসেম্বরের আগেও ফিরতে পারেন, কিংবা ডিসেম্বরে না ফিরলেও তিনি কিছুদিন পরেও ফিরতে পারেন, কিন্তু তিনি ফিরবেন, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং তিনি কিন্তু উনি কিন্তু বলেছেন যে উনি গ্রেপ্তার করা হোক আর ফাঁসি দেওয়া হোক, উনি কিন্তু ফিরবেন, এবং ওনার সাহস নিয়ে কারো কোনো এতটুকু দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত। মতামত এবং বিশ্লেষণ জানতে চাই। ডক্টর ইউনূস বাংলাদেশের শত শত শিক্ষককে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অপমান, লাঞ্ছিত করে মবের মাধ্যমে বের করে দেওয়া হয়েছে। একটি নির্বাচিত সরকার আসলো, কিন্তু সেই আগের মব কালচার ততটা না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে। এর আগে প্রফেসর নাজির হাসান করিমুল্লাহ সহ কয়েকজনকে ওখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এবার আরো 4 জনকে করা হলো, এবং শোনা যাচ্ছে এই খর্গ যদি বলি সেটা চলতেই থাকবে। এবং সম্ভবত আমরা যদি খবর পেলাম কাবেরী গাইন, তার বিরুদ্ধে একটা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে একটা ধারা থেকে শুরু হলো, শিক্ষকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মবস্টাররা একদম মব করে বের করে দিয়েছে এমন হয়েছে। আপনি একজন সম্মানিত শিক্ষক, আইন বিভাগের শিক্ষক, আপনার কাছে জানতে চাই এই ট্রেডিশন কতটা আমাদের জাতির জন্য মঙ্গল, এটার কুপ্রভাব বা এফেক্ট কি হতে পারে? প্রফেসর আফজল কার্যকর। আপনাকে ধন্যবাদ আতিক রহমান পূর্ণিয়া, আপনার মাধ্যমে যারা দেখছেন এবং শুনছেন তাদের শুভকামনা। ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন যে 1921 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে তখন তো পূর্ববঙ্গ ছিল, পরবর্তীতে পূর্ব পাকিস্তান, তারপরে বাংলাদেশ। তো পূর্ববঙ্গ কিংবা পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের ভেতরে আপনার এই বিশ্ববিদ্যালয়টা মোর দ্যান ইউনিভার্সিটি। এটা আসলে বিশ্ববিদ্যালয়টা যে আপনার শিক্ষা এবং গবেষণার যে কাজটা, তার অতিরিক্ত এটা জাতি গঠনের ক্ষেত্রে, এবং আপনার এখানে এই ভূখণ্ডে একটা শিক্ষিত মধ্যবিত্ত যারা পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যারা মুক্তিযুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন। সুতরাং এই বিশ্ববিদ্যালয়টাকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে, এর চেয়ে অনেক বড় এর জাতি গঠন সহ শিক্ষিত মধ্যবিত্ত গঠনের যে ভূমিকা, এবং বিভিন্ন ক্ষেত্রে এটার যে ভূমিকা, সেটার কারণে একটা সময় এটা অক্সফোর্ড অফ দ্য ইস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এটার শিক্ষা, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে বলা হতো যে জাতিকে দিক নির্দেশনা প্রদান করে, কিন্তু আমরা আনফর্চুনেটলি সেই জায়গাটা নষ্ট করে ফেলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে সারা দেশের মানুষ সম্মান করতো, সেই জায়গাটা নেই এখন। ধরেন তারপরেও 80-র দশকে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, আপনার সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তারপরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন হচ্ছিল, তারা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, তখন অধ্যাপক সাদউদ্দিন আহমেদ সভাপতি ছিলেন, এখানে এসে কিন্তু তারা মিটিং করে গিয়েছে। আমি বলছি যে বিশ্ববিদ্যালয়ের যে মর্যাদা এবং জাতির যে একটা সম্মান, সেটা বোঝার জন্য। কিন্তু আসলে সেই জায়গাটা আমরা নষ্ট করেছি, এবং এখানে যে শিক্ষক রাজনীতি ছিল এক সময়, শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি, সমস্যা সমস্যা আচ্ছা, এখানে যে শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি ছিল, সেটার একটা ইতিবাচক গঠনমূলক একটা ভূমিকা ছিল, এবং সারা দেশকে সেটা দিক নির্দেশনা দিত। সেই জায়গাটা আর নেই, সেই জায়গাটা আর নেই। এবং এখানে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি দলীয় বৃত্তে সেটা যেভাবে বৃত্তাবদ্ধ হয়েছে, সেই রাজনীতির সেই জায়গাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি।
মানে যে কোনো শিক্ষক, যে কোনো ছাত্র তার যে আদর্শিক জায়গা থেকে রাজনীতি করতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়কে বৃহত্তর অর্থে কোনো একটা নির্দিষ্ট প্যারোকিয়াল পলিটিক্যাল বৃত্তাবদ্ধ করে ফেলা আমি ঠিক মানে সেটা আমার কাছে পছন্দ হয় না, কিংবা সেটা বিশ্ববিদ্যালয়ের সাথে মানানসই হয়। এখন যেটা হয়েছে দীর্ঘদিন ধরে, যে এখানে কিছু সাদা দল আছে, নীল দল আছে, গোলাপি দল ছিল, এখন সেটা নাই। তো সাদা দলকে যেটা বলা হয় যে আপনার তারা বিএনপি এবং জামাতপন্থী শিক্ষকদের দল, আর নীল দল যেটা সেটা ৮০-৯০ দশকেও কিন্তু সেটাকে বলা হতো মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল, এবং সেখানে শুধু আওয়ামী লীগের সমর্থক না, যেখানে বাম ঘরানার কিংবা অন্য কোনো আদর্শের যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন তাদেরকে তাদের তাদের সেই শিক্ষকদের সংগঠন। কিন্তু আস্তে আস্তে আসলে এটা আসলে দলীয় বৃত্তে চলে গিয়েছে। এখন বড় দাগে যেটা বলে যে সাদা দল বিএনপি পন্থী শিক্ষকদের দল, আর নীল দল হচ্ছে আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের দল। এখন সম্প্রতি ধরেন নীল দলের প্রতি নীল দল নিষিদ্ধ করার যে বিষয়টা এসছে, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের বর্তমান যে উপাচার্য, মাননীয় উপাচার্য আহ ডক্টর ওবায়দুল ইসলাম, তারপরে দুইজন একজন সহ উপাচার্য শিক্ষা, সহ উপাচার্য প্রশাসন, তারা তো যথেষ্ট মানে তারা পলিটিক্যাল, তাদেরকে যথেষ্ট পরিপক্কই আমি মনে করি। তারা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসছেন। কিন্তু সম্প্রতি প্রথমে ২৩১ জন শিক্ষককে তালিকাবদ্ধ করা, তারপরে ১২৫ জনের একটা তালিকা দেওয়া এবং নীল দলকে নিষিদ্ধ করার যে বিষয়টা এসছে, আইদার আমার কাছে মনে হয় যে উনারা যথেষ্ট সময় দিয়ে বিষয়টা চিন্তা করেননি, কিংবা দে আর মিসগাইডেড। কারণ প্রথমত সমস্যা হচ্ছে যে যখন আপনি বলছেন মানে ইউনিভার্সিটি ইজ গোয়িং টু ব্যান ব্লু ব্লু প্যানেল, তখন কিন্তু এটা আপনার মানে একটা অস্বাভাবিক একটা বিষয়, মানে এটা কিন্তু একটা হাস্যকর বিষয় হয়ে যাবে। কারণ নীল দল সাদা দল এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড কোনো দল না। আপনি যেমন একটা রাজনৈতিক দল, সেখানে যেমন আপনার নির্বাচন কমিশনের নিবন্ধন করতে হয়, অনেকগুলো প্রসিডিউর আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আদর্শিক দল। হ্যাঁ, এবং যে কোনো শিক্ষক সেখানে যেতে পারেন, এটার জন্য কোনো আপনার সদস্য পদ নাই, ওইভাবে কোনো ফর্মালিটি নাই, এটা আদর্শ ভিত্তিক দল। আপনি যখন নিষিদ্ধ করার কথা বলবেন তখন তো তার কিছু আইনি কাঠামো লাগবে। আর আদর্শ ভিত্তিক দল আপনি তো মানে আদর্শ ভিত্তিক কোনো কিছু তো আপনি মানে নিষিদ্ধ করতে পারেন না, নিষিদ্ধ করে সেটাকে আপনার পরিস্থিতি আরো খারাপ হয়। সেটা আপনি কোনো মানে সেটা আপনি যদি কোনো কারণে সেটা নিষিদ্ধ করতে চান, কিংবা দেশের ভিতরে একমাত্র কোনো সংগঠন, শিক্ষকদের দল হোক, ছাত্রদের দল হোক, কৃষকদের দল হোক, রাজনৈতিক দল হোক, যে কোনো ধরনের দল, এই দলটাকে আপনি নিষিদ্ধ করতে পারেন তখনই যদি সেটা সন্ত্রাসী সংগঠন হয়। যদি সেটা হয় যে আপনার যে সেটা রাষ্ট্রবিরোধী কর্মতৎপরতার সাথে জড়িত, যদি সেটা সার্বভৌমত্ব বিরোধী কর্মতৎপরতার সাথে জড়িত, তখন আপনি সেটাকে ব্যান করতে পারেন। কিন্তু আপনার মানে এই ধরনের কর্মকাণ্ড, যে আপনার যে বিষয়টা হয়েছে ২৩১ জন শিক্ষক, তারপরে ১২৫ জন শিক্ষক, তাদেরকে যে মানে আরো আগে থেকে ৫ই আগস্টের পর থেকে আপনার যেটা হয়েছে প্রায় ১০০-র মতো শিক্ষক, তাদেরকে ছাত্রদের, ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের, এবং এখানে বলে রাখি যে আমি মনে করি ৮০-৯০% শিক্ষার্থী মানে তারা এগুলোর সাথে জড়িত। এটা নির্দিষ্ট, আমি ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝতে পেরেছি, খোঁজ খবর নিয়ে যেটা জেনেছি, মুক্তিযুদ্ধ বিরোধী যে লোকজন, মুক্তিযুদ্ধ বিরোধী যে সমস্ত মানে উগ্রবাদী যারা আমরা দেখতে পেয়েছি, যে আপনার বাংলাদেশের সংবিধানকে কবর দিতে চায়, তারপরে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে একদম কবর দিয়ে দিতে চায়, মানে তাদের মাথা থেকে এই সমস্ত উদ্ভট চিন্তা এবং একটা মানে বিশ্ববিদ্যালয়কে নষ্ট করা, ধ্বংস করে দেওয়া, বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া, তাদের মাথা থেকে এই জিনিসগুলো এসছে। এবং তারা শিক্ষকদের, ছাত্রছাত্রী দিয়ে আপনার অভিযোগ করিয়েছে যে এরা হচ্ছে স্বৈরাচারের দোষর, এবং এরা হচ্ছে ওই স্বৈরাচারকে নানাভাবে আপনার সহযোগিতা করেছিল। এরা ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা বিভ্রান্ত করেছিল, তাই সেই জুলাই আগস্টের যে আন্দোলন তার বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল। কিন্তু এই যে আপনি একটা ট্যাগ দিচ্ছেন
যে স্বৈরাচারের দোষর কিংবা তারা অমুক আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে। আপনি এটা সামাজিকভাবে বলতে পারেন, নৈতিকভাবে বলতে পারেন, রাজনৈতিকভাবেও বলতে পারেন, কিন্তু আপনি একাডেমিক কোনো সিদ্ধান্ত যদি কারো কোনো শিক্ষক কিংবা কর্মকর্তা কর্মচারী ছাত্রের বিরুদ্ধে একাডেমিক কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনার 1973 সালের যে আইন, সেই আইনে যেতে হবে। সেই আইনে যদি সে কোনো ডিসিপ্লিন লঙ্ঘন করে, সেই আইনের কোনো ধারা যদি লঙ্ঘিত হয়, কিংবা আপনি যদি প্রচলিত দেশের ভেতরে যে প্রচলিত আইন, তো আপনি মানে যে কোনো নাগরিক, শুধুমাত্র শিক্ষক না, আপনি সেটা পুলিশ কর্মকর্তা হোক, সেটা সামরিক বাহিনীর ভিতরে হোক, কিংবা আপনার সাংবাদিক হোক, কারণ আমরা 5ই আগস্টের পরে একটা অ্যাবনর্মাল পরিস্থিতি দেখলাম যে আপনার রেজিম চেঞ্জ নানা রকম হয়েছে, বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, সরকার পতন হয়েছে, কিন্তু তারপরে একটা নির্দিষ্ট ট্যাগ দিয়ে যে এ ওর দোষর ছিল, ও ওর দোষর ছিল, এত এত মানুষকে বহিষ্কার করা হয়েছে, পদ থেকে বাধ্য করা হয়েছে। দেশের ভিতরে মনে হচ্ছে যে একটা দমবন্ধ করা অবস্থা, একটা ট্যাগ, মানে আপনি সবকিছুতে একটা নির্দিষ্ট প্রক্রিয়া থাকবে। যদি কোনো ব্যক্তি আপনার একাডেমিক ডিসিপ্লিন লঙ্ঘন করে, যদি কোনো ব্যক্তি 1973 সালের আইন ভঙ্গ করে, আপনি তার বিরুদ্ধে অভিযোগটা আনবেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, সুতরাং আপনি আত্মপক্ষ সমর্থন করেন। আত্মপক্ষ সমর্থন করার পরে আপনার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠিত হবে। হ্যাঁ, তারপরে তারা দেখবে যে আসলে অভিযোগটা সত্যি কিনা। তারপরে আপনার এখানে মানে বিভিন্ন আমাদের 1973 সালের যে আদেশ, সেখানে আপনার ট্রাইব্যুনালের বিধান আছে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আপনি ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু এই যে আপনার মানে ঢালাও ভাবে এরা স্বৈরাচারের দোষর, এরা জুলাই আগস্টের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, এই যে এই সমস্ত কথা বলি, হ্যাঁ, আপনার কিছু কিছু শিক্ষক যে আপনার জুলাই আগস্টের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেননি আমি তা বলছি, কিংবা কেউ কেউ যে সরকারের সমর্থন করেননি সেটাও আমি বলছি না। কিন্তু আপনি যদি কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান, তাহলে পরে একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আপনাকে ব্যবস্থাটা নিতে হবে। আপনি ঢালাও ভাবে বলে দিলেন যে এ ওর দোষর, ও ওর দোষর, কিংবা এরা এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রথমত হচ্ছে যে আপনি আইন অনুযায়ী এটা পারেন না, আর দ্বিতীয়ত যে বাস্তব কথাটা, সেটা হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে জানি যে যারা মুক্তিযুদ্ধের পক্ষের কিংবা আওয়ামী লীগের সমর্থক কিংবা বামপন্থী অনেক শিক্ষক, তারা কিন্তু মোটামুটি সবাই কোটা আন্দোলনকে সমর্থন করেছে। যে আপনার যে কোনো জায়গাতে আমাদের প্রশাসনিক কিংবা সরকারি চাকরিতে 55% কোটা থাকতে পারে না, এটা আমি তো অসংখ্য ইন্টারভিউতে বলেছি। এবং আমাদের যারা শিক্ষক তারা কিন্তু এটা অসংখ্য মানে বিভিন্ন জায়গাতে তারা তাদের ছাত্রছাত্রীদের সহযোগিতা করেছে। কিন্তু যেটা হয়েছে, এক দফার আন্দোলন যখন হয়েছে তখন কিন্তু সবাই সরে এসে, এবং এক দফার আন্দোলন যখন তারা গেল এবং যে নাশকতা করে গেল, পরবর্তীতে আমরা যে সমস্ত তথ্য উপাত্ত পাচ্ছি, এখন তো আমরা দেখছি যে পুরো বাংলাদেশটাকে মানে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত করে তারা মাঠে নেমেছে। এবং আপনি জানেন যে অন্যতম প্রধান সমন্বয়ক, একজন সমন্বয়ক, সে বলেছে যে প্রথম 2 সপ্তাহ যে আন্দোলন চলেছে, সেই আন্দোলন ছাত্রলীগের যারা হল শাখার নেতৃবৃন্দ তাদের সহযোগিতায় চলেছে। সুতরাং আপনি এখন মানে এবং আপনার এখন তাদের নিজেদের তরফ থেকে সমালোচনা করা হচ্ছে যে তারা যখন কয়েকজন সমন্বয়ক তাদেরকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়, তখন তারা লিখিত দিয়েছিল যে আমরা আন্দোলন প্রত্যাহার করছি, আমরা সরে যাচ্ছি। তারপরে 19 জুলাই থেকে প্রাইভেট ইউনিভার্সিটি নেমেছে। ওই প্রাইভেট ইউনিভার্সিটি এবং মফস্বলের লোকজন না নামলে এই আন্দোলন কিন্তু সফল হতো। এবং তারও পরবর্তীতে তারা যে আন্দোলনটা করেছে উইথ দি কনসেন্ট অফ দ্য ক্যান্টনমেন্ট, এখানে যে আর্মি এস্টাবলিশমেন্ট, তাদের সম্মতি নিয়ে তারা কিন্তু আন্দোলনটা করেছে। এখন আন্দোলন সফল হওয়ার পরে তারা যে সমস্ত যা খুশি তাই করছে, আপনি শুধুমাত্র শিক্ষকদের ক্ষেত্রে না, আপনি সাংবাদিকদের ক্ষেত্রে দেখেন যে তাদেরকে গণহত্যার মামলা দেওয়া হয়েছে। 2-3 বছর ধরে এক একজন সাংবাদিক, কয়েকশো সাংবাদিক কাজ করতে পারছেন না। শিক্ষকদের আপনার প্রাইমারি লেভেলে, তারপর হায়ার সেকেন্ডারি লেভেলে, বিশ্ববিদ্যালয়ে এক অস্বস্তিকর অবস্থা। এবং আপনি পৃথিবীর কোথাও এইরকম পরিস্থিতি আপনি পাবেন না। এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন, তারা সবাই প্রাজ্ঞ, এবং তারা বর্তমানে যে মানে তারা যদি কোনো শিক্ষক কিংবা কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চান, তাহলে পরে ডিউ প্রসেস অফ ল,
আপনার 1973 সালের যে আদেশ, সেই আদেশের ভিতরে স্পষ্ট করে লেখা আছে যে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন